এখন আমরা দেখতে যাচ্ছি সমচ্ছেদ বিন্দুর রৈখিক স্থাপন উপস্থাপন। ওকে, রৈখিক উপস্থাপন কি? রৈখিক উপস্থাপন বলতে মূলত লেখচিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে রেখার দ্বারা সমচ্ছেদ বিন্দুর যে উপস্থাপনটা, এই যে যেটা আমি দেখিয়েছিলাম একবার, ঠিক আছে? সমচ্ছেদ বিন্দু যে উপস্থাপনটা গ্রাফের মাধ্যমে যখন উপস্থাপন করতেছি সেটাকে মূলত সমচ্ছেদ বিন্দুর রৈখিক উপস্থাপন বলা হচ্ছে। তো রৈখিক উপস্থাপনের মধ্যে কি বলা আছে? সমচ্ছেদ বিন্দুর পরিমাণ বা সমচ্ছেদ বিন্দুকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে সমচ্ছেদ বিন্দুর রৈখিক উপস্থাপন বলা হয়। তাহলে বুঝতে পেরেছেন ক্লিয়ার যে সমচ্ছেদ বিন্দুর রৈখিক উপস্থাপন জিনিসটা কি? এখন এরপর একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে সমচ্ছেদ বিন্দুর রৈখিক উপস্থাপন কিভাবে করা হয়। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের এই উদাহরণটা কিভাবে করা হচ্ছে, সমচ্ছেদ বিন্দুর রৈখিক উপস্থাপন কিভাবে করা হচ্ছে, কিভাবে করা হবে সেটা দেখতে চাই। তাহলে এখন আমরা দেখব যে সমচ্ছেদ বিক্রয়, আমরা এর আগে দেখে আসছি সমচ্ছেদ বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, সমচ্ছেদ বিক্রয় টাকায় কিভাবে নির্ণয় করতে হয়, একক কিভাবে নির্ণয় করতে হয়, এটা আমরা দেখে আসছি। এখন আমরা দেখব সমচ্ছেদ বিক্রয় স্তর অর্থাৎ সমচ্ছেদ বিন্দুটা রেখাচিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। তো আমাদের প্রশ্ন দেয়া আছে বিডি ফুডস লিমিটেডের প্রতি প্যাকেট চিপসের দাম 20 টাকা, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য কত? 20 টাকা। ওকে, 20 টাকা একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এরপর প্যাকেট প্রতি কোম্পানিটির পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 15 টাকা। আচ্ছা, এরপরে তাদের বার্ষিক স্থির ব্যয় হচ্ছে 15,000 টাকা, বার্ষিক স্থির ব্যয় 15,000 টাকা। ওকে, আচ্ছা 15,000 টাকা। এখন বলা হচ্ছে প্রথম এক নম্বরে চাইছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত এককে এবং টাকা, অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় আমাদের প্রথমে এককে বের করে নিতে হবে, এরপর টাকায় বের করে নিতে হবে। তো আমি লিখে নিই, আমরা জানি সমচ্ছেদ বিক্রয়, ওকে, সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় হচ্ছে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের কি করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট প্রথমত আমরা কিউটা বের করব। ওকে, এককটা কোয়ান্টিটি যেটা, এটার ফর্মুলা কি শিখছিলাম? এফসি ডিভাইডেড বাই পি মাইনাস বি, অর্থাৎ প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ওকে, আচ্ছা তাহলে এফসি কত? এফসি হচ্ছে আমাদের 15,000 টাকা, তারপর প্রাইস হচ্ছে 20 টাকা আর ভি হচ্ছে 15 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের এককে কত দাঁড়াচ্ছে? সমচ্ছেদ বিক্রয়টা এককে আসতে হচ্ছে 15,000 ডিভাইডেড বাই 20 মাইনাস 15। ঠিক আছে, আচ্ছা 3,000 একক, 3,000 একক, 3,000 একক সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ আসছে। ঠিক আছে, অর্থাৎ 3,000 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করলে আমাদের কি হবে? যে এই চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির পরিচালন আয় আর পরিচালন ব্যয় দুটো কি হবে? সমান হবে, অর্থাৎ পরিচালন মুনাফার পরিমাণ শূন্য হবে। তাহলে এখন আমরা দেখব সমচ্ছেদ বিক্রয় এককে কি টাকায় কিভাবে বের করা যায়। সমচ্ছেদ বিক্রয় টাকায় বের করব। সমচ্ছেদ বিক্রয় টাকা, ওকে, এখানে লিখে নিই টাকা, এটা হচ্ছে বিইপি। ঠিক আছে, বিইপি কত হবে? 3,000 ইনটু একক প্রতি বিক্রয় মূল্য কত? 20 টাকা। ঠিক আছে, তার মানে সমচ্ছেদ বিক্রয় কিভাবে বের করতে হয়? সমচ্ছেদ বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে 3,000 গুণ 20 দিয়ে দিলাম, আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকা আসতেছে কত? 60,000 টাকা। ওকে, আচ্ছা সমচ্ছেদ বিক্রয় টাকা আসতেছে 60,000 টাকা। আচ্ছা, তো এখন আমরা এই দুটো ইনফরমেশন পেয়ে গেছি যে সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণটা পাইছি এবং তারপর সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণটা পাইছি। এখন আমরা সমচ্ছেদ বিক্রয়ের রেখাচিত্রটি আঁকবো। ওকে, অর্থাৎ সমচ্ছেদ বিক্রয়ের রেখাচিত্রটি কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব। তো এটা ছিল 1 নম্বর কোশ্চেন। এরপর সমচ্ছেদ বিক্রয়ের রেখাচিত্রটি কিভাবে আঁকতে হবে সেটা আমরা দেখব। তো এখানে যদি আমরা রেখাচিত্রটি আঁকি, লিখে নিই রেখাচিত্র। ঠিক আছে, রেখাচিত্র আঁকবো।
এই হচ্ছে আমাদের রেখাচিত্রটা, যেখানে এই কর্নারে এটা হচ্ছে 0, অর্থাৎ এখান থেকে উপরের দিকে একটা ভ্যালু যাবে, এখান থেকে ভূমি বরাবর একটা ভ্যালু যাবে, অর্থাৎ লম্ব বরাবর একটা ভ্যালু হবে, ভূমি বরাবর একটা ভ্যালু হবে। তো ভূমি বরাবর যেটা হয়, ভূমি বরাবর আমরা মূলত একক দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, অর্থাৎ একককে আমরা সব সময় ভূমি বরাবর রাখার ট্রাই করি, ঠিক আছে। একক বরাবর আমরা ভূমি বরাবর লিখব আমরা উৎপাদনের একক, ঠিক আছে, উৎপাদন ও বিক্রয় একক। এখানে লিখে নেই যে এটাকে আমরা আরেকটু বড় করে দিই জিনিসটা, ওকে। আচ্ছা, এখানে লিখলাম উৎপাদন ও বিক্রয় একক, উৎপাদন ও বিক্রয় একক, ঠিক আছে। এই বরাবর ভূমি বরাবর, আর এই বরাবর হচ্ছে এই লম্ব বরাবর হচ্ছে আয় ও ব্যয়, ঠিক আছে, অর্থাৎ এই উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে যত টাকা আয় ব্যয় হচ্ছে সেটা আমরা এই জায়গায় লিখব। তাহলে এবার আমরা লিখি আচ্ছা, লম্ব বরাবর আমরা মূলত আয় ও ব্যয় কেন লিখতেছি, এর কারণ হচ্ছে আমরা কি জানি যে আমরা যখন সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতেছি, সমচ্ছেদ বিক্রয় কিন্তু আমাদের আয়ের পরিমাণ আর ব্যয়ের পরিমাণ দুটো কিন্তু সমান সমান হয়, এই জন্য আমরা লম্ব বরাবর মূলত আয় ও ব্যয় এই দুইটাই লিখে নিচ্ছি। লম্ব বরাবর আয় ও ব্যয় লিখে নিলাম। এখন আমরা দেখব আমাদের বিক্রয় একক কত আছে, উৎপাদন ও বিক্রয় একক। আমাদের উৎপাদন ও বিক্রয় একক করতে হবে হচ্ছে 3000 টাকা। তাহলে এইখান থেকে যদি আমরা লেখা শুরু করি 1000, তারপর হচ্ছে 2000, এইখানে দিলাম 3000 একক, ওকে। আচ্ছা, এরপরে এই বরাবর আমরা কি করব, এই বরাবর আমরা আমাদের এই উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে যত টাকা আয় ব্যয় হচ্ছে তার অঙ্কটা বসাবো, ওকে। আচ্ছা, তো এখানে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের আয় ব্যয়ের পরিমাণ কত, অর্থাৎ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ অর্থাৎ 3000 একক উৎপাদন করার কারণে আমাদের আয় ব্যয় কত হবে, আয় হবে 60000 টাকা, ব্যয় হবে 60000 টাকা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি লেখা শুরু করি যে 10000, 20000, 30000, 40,000, 50,000, আচ্ছা 60,000, 60,000, 70,000 এবং সবার শেষে না উপরের দিকে যদি একটু যায় জিনিসগুলো, যদি একটু এই পর্যন্ত যাই তাহলে আসতেছে হচ্ছে 80,000। আচ্ছা, তো আমাদের আয় ব্যয় আমরা 10,000 থেকে শুরু করে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 পর্যন্ত আমরা আয় ও ব্যয় আমাদের লিখে নিয়েছি, ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এইখানে আমরা সমচ্ছেদ বিন্দুটা কিভাবে নির্ণয় করব এই রেখাচিত্রের মাধ্যমে, ঠিক আছে। এখানে আয় ব্যয় লেখাটা একটু ঝামেলা করতেছে, এটারে আমরা একটু দূরে সরাই দিই নিজের থেকে, ওকে। আচ্ছা, এটা সুন্দর লাগতেছে আয় ও ব্যয়। আচ্ছা, এখন দেখেন প্রথমত আমাদের কি বলা আছে, আমাদের ফিক্সড কস্ট কত, স্থির ব্যয় হচ্ছে 15,000 টাকা। আমরা যখন রেখাচিত্র ড্র করব আমরা প্রথমত আমাদের স্থির ব্যয়টা দিয়ে নিব, ঠিক আছে। স্থির ব্যয় কত, 10,000 আর 20,000 এর মাঝখানে, তাহলে 15,000 আমি লিখে নেই, স্থির ব্যয় 15,000 টাকা, ঠিক আছে। এখন স্থির ব্যয় বরাবর একটা রেখা আঁকবো আমরা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম আমাদের স্থির ব্যয় 15,000 টাকা, এটা লাইনটা আমরা ড্র করে নিয়েছি, এখানে লিখে দিলাম স্থির ব্যয়, ওকে। স্থির ব্যয় এফসি। আচ্ছা, এখন এই স্থির ব্যয় লাইনটা কেন এমন সমান, এর কারণ হচ্ছে আমরা যদি শূন্য একক উৎপাদন করি, অর্থাৎ এই ফার্মটা যদি শূন্য একক উৎপাদন করে তাও কিন্তু এই 15,000 টাকা দিতে হবে, কারণ এটা ফিক্সড কস্ট, উৎপাদনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। উৎপাদনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা স্থির থাকবে। যদি 1000 টাকা উৎপাদন করা হয় তাও এটা 15,000 টাকা দিতে হবে, 2000 টাকা উৎপাদন করলেও 15,000 টাকা দিতে হবে, 3000 টাকা উৎপাদন 3000 একক পণ্য উৎপাদন করলেও কি করতে হবে, এই 15,000 টাকাই স্থির ব্যয়
প্রতিষ্ঠানকে নির্বাহ করতে হবে। অর্থাৎ 1000 একক, 2000 একক, 3000 একক যেটাই উৎপাদন, যে এককে উৎপাদন করুক না কেন তাদের স্থির ব্যয় 15000 টাকায় হবে। যে কারণে এই যে লাইনটা সমান্তরাল অর্থাৎ স্থির, এটা উৎপাদনের পরিমাণের সাথে এটা কোনো সম্পর্ক নাই। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা কি থাকবে, এই লাইনটা অর্থাৎ এই যে স্থির ব্যয় লাইনটা সমান থাকবে। এখন কথা হচ্ছে আমাদের বিইপি, ঠিক আছে, বিইপি এককের পরিমাণ কোনটা, 3000 একক, ঠিক আছে, বিইপি এককের পরিমাণ হচ্ছে 3000 একক। ওকে, আচ্ছা, আর বিইপি টাকার পরিমাণ কত, বিইপি টাকার পরিমাণ হচ্ছে এই যে 60000 এটা, ঠিক আছে, 60000 এর যেটা এটা হচ্ছে বিইপি টাকা। তাহলে এখন আমরা খেয়াল করব যে এই যে বিইপি একক, ঠিক আছে, বিইপি একক লম্বা বরাবর এটা কোন জায়গায় যে 60000 কে ছেদ করতে পারে, ঠিক আছে। আর 60000 যদি আমি এইভাবে টেনে যাই তাহলে আমরা দেখতেছি এই যে এই রেখাটাতে অর্থাৎ এই লাইনে যে 60000 একক 60000 টাকা এবং 3000 একক মিলিত হচ্ছে অর্থাৎ এই পয়েন্টটাতে যে, ওকে, এই পয়েন্টটাতে যে 60000 একক এবং 60000 টাকা এবং 3000 একক মিলিত হচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি 3000 একক পণ্য উৎপাদন করি তাহলে আমাদের আয় ব্যয় কত টাকা হবে, 60000 টাকা হবে, ঠিক আছে। অর্থাৎ এই ফার্মটি 3000 টাকা পণ্য উৎপাদন ও বিক্রয় করলে তাদের মোট পরিচালন আয় ও ব্যয় 60000 টাকা হবে। এই বিন্দু দ্বারা মূলত এই কথাটি বোঝাচ্ছে। এখন আমরা দেখব যে এই যে বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটাতে আয় ব্যয়, পরিচালন আয় ব্যয় কিভাবে সমান হয় এই জিনিসটা আমরা দেখব। ওকে, তো খেয়াল করেন মোট ব্যয়ের যে রেখাটা এখানে এই বরাবর দুইটা রেখা থাকবে। ওকে, তো আমরা এখানে মোট ব্যয় রেখাটা আঁকায় নিব, ঠিক আছে। তো এটা ধরেন আমাদের এটা হচ্ছে মোট ব্যয় রেখা, ঠিক আছে। এখন খেয়াল কর মোট ব্যয় রেখাটা কেন 15000 টাকা থেকে উঠলো। এর কারণ হচ্ছে আমরা যদি শূন্য একক পণ্য উৎপাদন ও বিক্রয় করি অর্থাৎ কোনো উৎপাদন ও বিক্রয় নাই, আমাদের কিন্তু এই 15000 টাকা স্থির ব্যয় নির্বাহ করতেই হবে, ঠিক আছে। অর্থাৎ একটি ফার্ম যদি শূন্য একক পণ্য উৎপাদন ও বিক্রয় করে অর্থাৎ কোনো উৎপাদনই নাই, কোনো বিক্রয় নাই, তাও কিন্তু তাদের এই 15000 টাকা খরচ করতে হবে, কারণ এটার সাথে উৎপাদনের অর্থাৎ একক প্রতি উৎপাদনের বা উৎপাদনের পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে স্থির ব্যয়। এই জন্য এখন মোট ব্যয়ের মধ্যে কি কি থাকে, মোট ব্যয়ের মধ্যে থাকতেছে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয়। এখন যেহেতু কোন একক পণ্য উৎপাদন হয়নি তার মানে এই ক্ষেত্রে মোট ব্যয় শুধুমাত্র স্থির ব্যয়টুকুই হবে, ঠিক আছে। এরপর যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে সাথে সাথে মোট ব্যয়ের সাথে পরিবর্তনশীল ব্যয়গুলো যোগ হতে থাকবে, যে কারণে এই 15000 টাকা থেকে মূলত স্থির ব্যয় মোট ব্যয় রেখাটা উঠবে। তো এই রেখাটাকে আমরা বলতে পারি মোট ব্যয় রেখা। ওকে, এই রেখাটা হচ্ছে মোট ব্যয় রেখা। এরপর মোট আয় রেখাটা যাবে হচ্ছে শূন্য থেকে শুরু করে, ঠিক আছে। এইভাবে হাত দিয়ে নিয়ে নিই জিনিসটা। আচ্ছা, তো এখন খেয়াল কর এই রেখাটা যেটা আমরা আঁকলাম মাত্র ওকে, তো এই যে রেখাটা মাত্র যেটা শূন্য থেকে শুরু হলো, ঠিক আছে, শূন্য থেকে যে রেখাটা শুরু হলো এটাকে আমরা মোট আয় রেখা বলতে পারি, ঠিক আছে। এটাকে বলতে পারি মোট আয় রেখা। কেন মোট আয় রেখা, মোট আয় রেখা কেন শূন্য থেকে শুরু হচ্ছে, তো এটার উত্তর হচ্ছে যে যখন কোনো একক পণ্য উৎপাদন অর্থাৎ শূন্য একক পণ্য উৎপাদন করা হচ্ছে এবং বিক্রয় করা হচ্ছে তার মানে কোনো উৎপাদনই নেই, কোনো বিক্রয় নেই। এখন কোনো ফার্ম যদি এক একক পণ্য উৎপাদন না করে এবং বিক্রয় না করে তাহলে কি তাদের আয় আসবে, কোনো আয় কিন্তু তাদের আসবে না। অর্থাৎ স্থির ব্যয় তাদের হচ্ছে ঠিকই, কিন্তু তারা যদি কোনো পণ্য উৎপাদন এবং বিক্রয় না করে তাদের কিন্তু এক পয়সাও আয় হবে না, যে কারণে আয় রেখাটা সবসময় শূন্য থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। শূন্য থেকে
আয় রেখা শুরু হচ্ছে। এবং এই দেখেন এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ এই পয়েন্টে যে এই পয়েন্টে যে মোট আয় রেখা এবং মোট ব্যয় রেখা দুটো কি হচ্ছে, দুইটা মিলিত হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটাতে মোট আয় হচ্ছে 60,000 টাকা এবং মোট ব্যয় হচ্ছে কি 60,000 টাকা। কারণ কি এই দুইটা জায়গায় এই দেখেন মোট ব্যয় যে এখানে মিলিত হইছে, মোট আয়ও যে এখানে মিলিত হইছে। তার মানে কি আয় আর ব্যয় এই রেখাটাতে সমান। এবং এই বিন্দুটাকে অর্থাৎ এই রেখা দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে মূলত বলা হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু। ওকে, সমচ্ছেদ বিন্দু। এখন মনে করার চেষ্টা করেন, আমরা একটা জায়গায় পড়েছিলাম যে সমচ্ছেদ বিন্দু থেকে যদি কম পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয়, ঠিক আছে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু যেখানে আছে সমচ্ছেদ বিন্দু থেকে যদি কম পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয় তাহলে কি হবে? যদি সমচ্ছেদ বিন্দু থেকে কম পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয় তাহলে কি হবে? এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো কি হবে? এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি লোকসান হবে, পড়েছিলাম আমরা, ঠিক আছে, লোকসান। তো কেন লোকসান হবে খেয়াল করে দেখেন, এই যে সমচ্ছেদ বিন্দু নিচের এই পার্টটুকু, ঠিক আছে, নিচের এই বক্সটুকু যেটা আছে এই বক্সটাতে মোট আয় রেখা কিন্তু মোট ব্যয় রেখা নিচে অবস্থান করতেছে। ওকে, এটা হচ্ছে মোট আয় রেখা, উপরেরটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে মোট ব্যয় রেখা এবং নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে মোট আয় রেখা, ঠিক আছে। তার মানে এর মানে কথাটা কি দাঁড়াচ্ছে, মোট ব্যয় যেহেতু মোট আয়ের উপরে, তার মানে ব্যয় বেশি হচ্ছে। ব্যয় বেশি হলে কি আমাদের ব্যয় বেশি হলে আমাদের লোকসান হয়। অর্থাৎ একটা ফার্মের যদি মোট আয় থেকে মোট ব্যয় বেশি হয় তাহলে লস হবে বা লোকসান হবে, ঠিক আছে। তাহলে এই যে সমচ্ছেদ বিন্দু নিচে যদি নামে তাহলে কি হবে? লোকসান হবে। আবার দেখেন সমচ্ছেদ বিন্দু ডান পাশে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু থেকে উপরের দিকে উঠতে থাকলে কি হবে? সমচ্ছেদ বিন্দু থেকে উপরের দিকে উঠতে থাকলে বা সমচ্ছেদ বিন্দুর ডান দিকে দেখেন, ডান দিকে কিন্তু মোট আয় রেখাটা মোট ব্যয় রেখার উপরে উঠে গেছে। অর্থাৎ এই যে এই পোরশনটুকু যেটা আছে এই পোরশনটুকুকে বলা হচ্ছিল লাভের পোরশন, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটাতে একটা প্রতিষ্ঠানের লাভ হচ্ছে, এই পোরশনটুকু হচ্ছে লাভ এবং অর্থাৎ মুনাফা, এবং এই পোরশনটুকু হচ্ছে লোকসান, ঠিক আছে। এটা বলতে পারি মুনাফা। তাহলে এই পোরশনটাতে হচ্ছে মুনাফা এবং এই পোরশনটুকু অর্থাৎ এই পাশে যে পোরশনটা আছে এটাকে বলা হচ্ছে লোকসান। তার মানে আমরা বলতে পারি সমচ্ছেদ বিন্দুর ডান দিকে হচ্ছে লাভ বা মুনাফার অংশ এবং সমচ্ছেদ বিন্দুর বাম দিকে বা নিচের দিকে বলা হচ্ছে লোকসান অংশ বা ক্ষতি অংশ, অর্থাৎ এটাকে ক্ষতি অঞ্চল বলা হয় এবং সমচ্ছেদ বিন্দুর ডান পাশের অংশটাকে মুনাফা অঞ্চল বলা হয়। ওকে, আচ্ছা। তো এখন যদি আমরা একটা জিনিস দেখি এই জায়গায় যে দেখেন, ধর আমাদের বিক্রয় একক যদি আমাদের 3500 টাকা হয়, ঠিক আছে, ধরলাম আমাদের বিক্রয় একক হচ্ছে 3500 টাকা। এখানে যদি একটু লিখে নিই, আমাদের বিক্রয় একক হচ্ছে 3500 একক। 35 একক হলে পরিচালন আয় কত হবে? পরিচালন আয় হচ্ছে 3500 ইনটু প্রাইস কত? 20 টাকা। ওকে, 3500 ইনটু 20 তাহলে আসছে কত? 70,000 টাকা। 70,000 টাকা পরিচালন আয় হচ্ছে। এরপর তাহলে পরিচালন ব্যয় কত? 35 একক উৎপাদন করলে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকবে আমরা জানি? পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 3500 ইনটু, কারণ পরিবর্তনশীল ব্যয় কিসের উপর? উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। পরিবর্তনশীল ব্যয় হবে 35 ইনটু 15 একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থির ব্যয় কত? 15,000 টাকা। ওকে, স্থির ব্যয় হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন যে এখানে 3500 ইনটু 15 প্লাস 15,000 কি 67,500 টাকা। ওকে, তার মানে দেখেন যখন আমরা যদি এই জায়গাটাতে এই জায়গায় যদি 3,500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয়, ঠিক আছে, 3,500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করা হলে এখানে পরিচালন আয় কত থাকবে? পরিচালন আয় হবে হচ্ছে কি 70,000। ওকে, আচ্ছা, এবার
করে লিখে নিই। পরিচালন আয় হবে হচ্ছে 70,000 এবং এটা যদি এই বরাবর নিচের দিকে নামতে থাকে তাহলে ঠিক আছে। তাহলে এই যে 35 একক উৎপাদন করলাম, মোট আয় রেখা কোন জায়গায় মিলিত হচ্ছে? মোট আয় রেখা কিন্তু এখানে মিলিত হচ্ছে। আবার আর মোট ব্যয় কত আছে? মোট ব্যয় আছে হচ্ছে 67,500। ধরলাম এই জায়গায় 67,500, ঠিক আছে, 67,500। তাহলে 67,500 হলে এটা হচ্ছে ওই 35 এককের মোট ব্যয়। ওকে, মোট ব্যয়। তাহলে দেখেন মোট ব্যয়টা কোন জায়গায় টাচ করতেছে? মোট ব্যয়টা কিন্তু এই যে এখানে টাচ করতেছে, ঠিক আছে। মোট ব্যয়টা অর্থাৎ মোট আয়ের নিচে টাচ করতেছে। তার মানে মোট আয়টা হচ্ছে উপরে এবং মোট ব্যয়টা হচ্ছে কি? মোট ব্যয়টা হচ্ছে নিচে। তাহলে দেখেন আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্য আসতেছে, ঠিক আছে। তার মানে এখানে মোট আয় কত ছিল? আয় ছিল 70,000 আর ব্যয় ছিল 67,500। তার মানে কত? আপনার এইখানে আসতেছে হচ্ছে 2500 টাকা। কি আসতেছে? 2500 টাকা মুনাফা। ওকে, 2500 টাকা মুনাফা। অর্থাৎ এই যে এই দুটার মধ্যখানে যে গ্যাপটা, ঠিক আছে, এই দুটার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলতেছে কি? মুনাফা, ঠিক আছে। এই গ্যাপটাকে মূলত মুনাফা অঞ্চল বলা হচ্ছে, যেখানে মুনাফার পরিমাণ হচ্ছে 2500 টাকা। ওকে, আচ্ছা, যেখানে মুনাফার পরিমাণ হচ্ছে কি? 2500 টাকা। অর্থাৎ এই যে আয় রেখা এবং ব্যয় রেখার মধ্যে যে পার্থক্যটা, আয় রেখা যদি উপরে থাকে, ব্যয় রেখা যদি নিচে থাকে, তাহলে কি হবে? মুনাফা হবে। আবার তাহলে ব্যয় রেখা যদি, ধরেন আমি এখানে যদি 1500 একক পণ্য উৎপাদনের কথা বলি, ঠিক আছে, 1500 একক পণ্য উৎপাদন করলে 1500 এককের পরিচালন আয় কত হবে? 1500 এককের পরিচালন আয় হবে হচ্ছে 1500 ইনটু 20 টাকা করে প্রত্যেকটা হচ্ছে 30,000 টাকা। ওকে, 30,000 টাকা। আচ্ছা, তো তাহলে 1500 এককের মোট ব্যয় কত হবে? 1500 ইনটু 15, ঠিক আছে, 1500 ইনটু 15 প্লাস কি 15,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে মোট ব্যয় হচ্ছে 37,500 টাকা। দেখেন পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে সরি, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর এটা হচ্ছে কি স্থির ব্যয় এফসি, আর এটা হচ্ছে ভি। ওকে, এফসি আর ভি দুইটা মিলে মোট ব্যয় 37,500। এখন দেখেন তাদের পরিচালন আয় কত হচ্ছে? অর্থাৎ প্রতিষ্ঠানটি যদি 1500 একক, ওকে, যদি 1500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করে, 1500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করলে পরিচালন আয় কত হবে? পরিচালন আয় হচ্ছে গিয়ে 30,000 টাকা, ঠিক আছে। পরিচালন আয় হচ্ছে গিয়ে এই জায়গাটাতে 30,000 টাকা। ওকে, আচ্ছা, এইখানে। আর তাদের পরিচালন ব্যয় কত হচ্ছে? পরিচালন ব্যয় হচ্ছে 37,500 টাকা। তো এই জায়গাতে লিখি, দেখেন পরিচালন ব্যয় হচ্ছে 37,500 টাকা। তার মানে এটা দাঁড়াইলো কি জিনিসটা, যে তাদের এখানে পরিচালন আয় হচ্ছে গিয়ে নিচে, এটা হচ্ছে আয়। এই ক্ষেত্রে 1500 একক পণ্য যদি তারা উৎপাদন করে, তাদের এটা হচ্ছে আয়। আর তাদের ব্যয় কোনটা? তাদের ব্যয় হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে তাদের ব্যয়। তার মানে তাদের আয় কিন্তু ব্যয় রেখা নিচে, অর্থাৎ ব্যয় রেখাটা উপরে আছে। তার মানে এই যে এই পোরশনটুকু, ঠিক আছে, এই পোরশনটুকুকে কি বলা হচ্ছে? এই পোরশনটুকুকে বলা হচ্ছে হলো ক্ষতি। অর্থাৎ তাদের ক্ষতি তাহলে কত দাঁড়াচ্ছে? 37,500 সরি 30,000 মাইনাস 37,500, তার মানে কত? 7,500 টাকা ক্ষতি, ঠিক আছে। 7,500 টাকা তাদের ক্ষতি আসছে। তার মানে এই যে এই পোরশনটুকু, এটাকে বলবো কি 7,500 টাকা, 7,500 টাকা, 7,500 ক্ষতি। ওকে, মাইনাস চিহ্ন দিয়ে দেখালাম, 7,500 টাকা ক্ষতি আসছে। তাহলে এইভাবে মূলত আমাদের এই সমচ্ছেদ বিন্দু রেখাচিত্রে উপস্থাপন করতে হয়। প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা লম্ব বরাবর একটা রেখা নিব, তারপর ভূমি বরাবর একটা রেখা নিব। ভূমি বরাবর আমরা উৎপাদন ও বিক্রয় পরিমাণ দিব, অর্থাৎ উৎপাদন ও বিক্রয়ের এককটা প্রকাশ করব, এবং লম্ব বরাবর আমরা আয় ও ব্যয় রেখাটা দেখাবো বা আয় ও ব্যয়ের পরিমাণটা দেখাবো, ঠিক আছে। এরপর আমরা দেখব সমচ্ছেদ বিন্দুতে আয় ও ব্যয়ের পরিমাণ কত, যেহেতু দুটোই সমান। তাহলে সমচ্ছেদ বিন্দুতে আয় ও ব্যয়ের পরিমাণ ছিল 60,000, এটা আমরা লিখছি, ড্র করে একটা পয়েন্ট দেখলাম যে
সমচ্ছেদ বিন্দুতে যে আয় ব্যয়ের পরিমাণটা, এটা সমচ্ছেদ বিন্দুতে যে একক রয়েছে অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর এককের সাথে সমচ্ছেদ বিন্দুর টাকার পরিমাণটা কোন জায়গায় ম্যাচ করতেছে, এই জায়গায় ম্যাচ করতেছে। এরপর এখানে একটা পয়েন্ট ড্র করে আমরা কি করব, মোট ব্যয় রেখাটা স্থির ব্যয় থেকে তুলবো এবং মোট আয় রেখাটা শূন্য থেকে তুলবো। ওকে, মোট ব্যয় রেখাটা আরেকবার বলতেছি, মোট ব্যয় রেখাটা স্থির ব্যয় থেকে শুরু হবে এবং মোট আয় রেখাটা শূন্য থেকে শুরু হয়ে এই সমচ্ছেদ বিন্দু ক্রস করার পর উপরে উঠে যাবে এবং মোট ব্যয় রেখাটা সমচ্ছেদ বিন্দু ক্রস করার পর নিচে নেমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে মোটামুটি ফর্মেটটা। এইভাবে মূলত সমচ্ছেদ বিন্দু, এটা সমচ্ছেদ বিন্দু রেখাচিত্রটা ড্র করা। তাহলে আশা করি সবাই ক্লিয়ার যে সমচ্ছেদ বিন্দুর রেখা কিভাবে ড্র করতে হয়। পরবর্তীতে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এগুলা এই সম্পর্কে আরো ধারণা পাবো। ওকে, তাহলে এখন আমরা আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে নিরাপত্তা প্রাপ্ত সেটি চলে যাই।